কখনো ভেবে দেখেছেন একটা গোটা শহর, একেবারে আধুনিক নতুন একটা বন্দর শহর, কিভাবে এক রাতের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা বন্দরের গল্প বলবো। একটা স্বপ্নের গল্প, যা ইতিহাস বদলে দিতে চেয়েছিল, কিন্তু শেষে হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর সতর্কবার্তা। পশ্চিমবঙ্গে একটা পুরনো ভাঙা বাড়ি আছে। অনেকেই হয়তো দেখেছেন বা শুনেছেন। লোকে বলে ওটা নাকি লর্ড ক্যানিংয়ের বাংলো। কিন্তু ওই বাড়িটাকে ঘিরে যে গল্পটা চালু আছে, তার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট ব্যর্থতার ইতিহাস। সত্যিটা হলো, ওই বাড়িটা কোনোদিনও কারো বাংলো ছিলই না। এর আসল পরিচয় জড়িয়ে আছে একটা সর্বনাশা প্রজেক্টের সাথে, যার নাম ছিল পোর্ট ক্যানিং। তো এই পোর্ট ক্যানিং কেন বানানো হয়েছিল, এর কারণটা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে 1853 সালে। তখন কলকাতার যেটা প্রাণকেন্দ্র ছিল, মানে এর নদীবন্দর, সেটা এক বিরাট সংকটের মুখে পড়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? হুগলি নদীতে এতটাই পলি জমছিল যে নদীটা ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছিল। বেঙ্গল চেম্বার অফ কমার্স দেখল সর্বনাশ, নদীর গভীরতা যদি এভাবেই কমতে থাকে তাহলে তো বড় বড় বাণিজ্যিক জাহাজ আর কলকাতাতেই ঢুকতে পারবে না। আর সেটা হলে কি হবে? ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম বড় একটা বাণিজ্য কেন্দ্র কার্যত বন্ধ হয়ে যাবে। এই সমস্যার সমাধান হিসাবে ব্রিটিশ সরকার একটা বিশাল বড় পরিকল্পনা হাতে নিল। একটা সার্ভে করা হলো, আর তারপর সিদ্ধান্ত হলো সুন্দরবনের ভেতরে, যেখানে বিদ্যাধরী আর মাতলা নদে মিশেছে, ঠিক সেখানে একটা নতুন, আধুনিক আর গভীর জলের বন্দর তৈরি করা হবে। আর এর নাম দেয়া হলো তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিংয়ের নামে, পোর্ট ক্যানিং। প্ল্যান তো হলো, এবার কাজে নামার পালা। ফার্ডিন্যান্ড শিলার বলে একজনের নেতৃত্বে একটা কোম্পানি তৈরি হলো, দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট, রিক্লেমেশন অ্যান্ড ডক কোম্পানি। তারা বন্দর আর নতুন শহর বানানোর জন্য প্রায় 8,500 একর জমি নিয়ে নিল। ভাবা যায় কত বড় এলাকা। আর এর ডিজাইনটাও ছিল দেখার মতো। প্ল্যান ছিল মোট 20টা জেটি বানানো হবে, আর প্রত্যেকটা জেটিতে একসঙ্গে 2টো করে বড় জাহাজ ভিড়তে পারবে। মানে একেবারে এলাহি কাণ্ড। শুধু বন্দর বানালেই তো হবে না, মালপত্র আনা নেওয়ার ব্যবস্থাও তো করতে হবে। তার জন্য একটা দারুণ আধুনিক সিস্টেম ভাবা হয়েছিল। প্রথমে জাহাজ থেকে মাল নামানো হবে, তারপর ট্র্যামে করে সোজা চলে যাবে ওয়্যারহাউসে, আর সেখান থেকে একটা নতুন রেল লাইন বানানো হবে যা সোজা কলকাতাকে জুড়বে। আচ্ছা, প্ল্যানটা তো দারুণ ছিল, তাই না? এত বড় আয়োজন। কিন্তু জানেন, এই স্বপ্নের প্রজেক্টটা শুরু থেকেই কেমন যেন হোঁচট খাচ্ছিল। একের পর এক সমস্যা আসতেই থাকল। টাকা পয়সার অভাব, আয় কমে যাওয়া, জাহাজ চলাচলে বিপদ, এমনকি স্থানীয় লোকেদের সাথে ঝামেলা। মানে কোম্পানি যখন এই সব চ্যালেঞ্জের মুখে পড়ল, তখন থেকেই পুরো প্রজেক্টটাতেই যেন ফাটল ধরতে শুরু করল। পুরো উদ্যোগটাই একটা বড়সড় হুমকির মুখে পড়ে গেল। প্রথম বড় ধাক্কাটা লাগল আয়ের ওপর। তখন পোর্ট ক্যানিং থেকে ব্রিটিশ সাম্রাজ্যের নানা জায়গায় চুক্তিবদ্ধ শ্রমিক পাঠানো হতো। এটা কোম্পানির জন্য একটা বড় আয়ের রাস্তা ছিল। কিন্তু 1865 সালে কি হলো? ইগল স্পিড বলে একটা জাহাজ ভর্তি শ্রমিক নিয়ে ডুবে গেল। ব্যাস, সরকার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাটাই বন্ধ করে দিল। দ্বিতীয় সমস্যাটা ছিল আরও মারাত্মক। যে মাতলা নদীর ওপর ভরসা করে এত কিছু, সেই নদীটাই হয়ে দাঁড়াল শত্রু। মাতলা ছিল জোয়ার ভাটার নদী। ভাটার সময় জল এতটাই কমে যেত যে বিপজ্জনক অবস্থা হতো। তার উপর নদীতে ছিল সাংঘাতিক সব বাঁক। বড় জাহাজের পক্ষে ওই নদীতে চলাচল করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। এরপর এলো তৃতীয় সমস্যা। কোম্পানি চেয়েছিল এলাকার মাছ ধরা আর গাছ কাটার সব অধিকার নিজেদের হাতে রাখতে। কিন্তু স্থানীয় মানুষ, যারা যুগ যুগ ধরে এগুলো ব্যবহার করে আসছে, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াল। ঝামেলা এমন পর্যায়ে গেল যে সরকারকেও নাক গলাতে হলো, আর সরকার স্থানীয় মানুষের পক্ষেই রায় দিল। ফলে কোম্পানির আয়ের আরও একটা রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু আসল বিপদটা টাকা পয়সা বা নদী নিয়ে ছিল না। সবচেয়ে বড় সমস্যাটা ছিল একটা বৈজ্ঞানিক সতর্কবার্তা, যেটা জেনে বুঝেই সবাই উপেক্ষা করেছিল। আর এই সূত্রেই আমাদের গল্পে আসছেন একজন মানুষ, নাম হেনরি পিডিংটন। তিনি ছিলেন কলকাতারই একজন ইংরেজ বিজ্ঞানী। তার সারা জীবনের গবেষণা ছিল ঝড় নিয়ে, আর আমরা যে সাইক্লোন শব্দটা ব্যবহার করি সেটা কিন্তু ওনারই দেওয়া। গ্রিক শব্দ কিক্লোস মানে বৃত্ত, সেখান থেকেই উনি এই নামটা তৈরি করেন। পিডিংটনের গবেষণা একটা সাংঘাতিক সত্যি সামনে এনেছিল। তিনি দেখিয়েছিলেন সুন্দরবনের যে বিশাল ম্যানগ্রোভ জঙ্গল, ওটা আসলে কলকাতার জন্য একটা প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে। সাইক্লোনের সময় যে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়, এই জঙ্গলটাই সেটা থেকে শহরকে বাঁচায়। আর পোর্ট ক্যানিং বানানোর জন্য এই জঙ্গলই কাটা হচ্ছিল, মানে নিজের হাতে বিপদ ডেকে আনার জোগাড়। পিডিংটন কিন্তু শুধু গবেষণা করেই চুপ করে বসে থাকেননি। তিনি নিজে হাতে চিঠি লিখেছিলেন ভাইসরয়কে।
আর সেই চিঠিতে পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন যদি এখানে বন্দর বানানো হয় তাহলে কোনোদিন একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এসে পুরো এলাকাটা ৪-৫ ফুট নোনা জলের নিচে ডুবিয়ে দেবে। কিন্তু কে শোনে কার কথা? তার এই বিশেষজ্ঞ মতকে কেউ পাত্তাই দিল না। দুর্ভাগ্যবশত পিডিংটন ১৮৫৮ সালে মারা যান, কিন্তু তার মৃত্যুর ঠিক ৯ বছরের মাথায় তার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলে গিয়েছিল। দিনটা ছিল ১৮৬৭ সালের ১ নভেম্বর। গভীর রাতে একটা বিশাল সাইক্লোন উপকূলে আছড়ে পড়ল, আর তার সাথে এলো সেই বিধ্বংসী জলোচ্ছ্বাস, ঠিক যেমনটা পিডিংটন বলে গিয়েছিলেন। সকাল হতেই দেখা গেল বন্দরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তৎকালীন দি ইংলিশম্যান পত্রিকা লিখেছিল, প্রায় ৬ ফুট উঁচু একটা জলের ঢেউ এসে নদীর পাড়, জেটি, স্টেশন সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। কোম্পানির তৈরি করা সবকিছু একেবারে শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল। প্রায় ৯০ জন মানুষ আর ৫০০-র বেশি গবাদি পশু মারা যায়। যারা বেঁচে ছিল তাদের অবস্থাও ছিল ভয়ঙ্কর। সব কুয়োতে নোনা জল ঢুকে যাওয়ায় তীব্র পানীয় জলের সংকট তৈরি হয়। তো বন্দর তো শেষ, কিন্তু এই বিশাল ব্যর্থতার গল্পটা এখানেই শেষ নয়। এর কিছু অদ্ভুত আর বলা যায় ভুতুড়ে ছাপ রয়ে গেছে। পোর্ট ক্যানিং নিয়ে এমন হাইপ তৈরি হয়েছিল যে এর শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে, মানে যা তার আসল দাম তার চেয়ে অনেক অনেক বেশি। অর্থনীতিতে একে বলে ইকোনমিক বাবল বা অর্থনৈতিক বুদবুদ। আর যখন সেই সাইক্লোনের পর বন্দরটা শেষ হয়ে গেল, মানে বুদবুদটা ফেটে গেল, তখন হাজার হাজার বিনিয়োগকারী রাতারাতি পথে বসে গেলেন। এই ছবিটা দেখলেই বোঝা যায় স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা কতটা মারাত্মক ছিল। একদিকে ছিল এক আধুনিক জমজমাট বন্দরের স্বপ্ন, আর অন্যদিকে পড়ে রইল একটা ভুতুরে শহর, ধ্বংস আর হারানো ভাগ্য। আর যে বাড়িটা দিয়ে আমাদের এই গল্প শুরু হয়েছিল, ওটা আসলে কোনোদিনও লর্ড ক্যানিংয়ের বাংলো ছিলই না। ওটা ছিল ওই বন্দরের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। গোটা ট্র্যাজেডির একমাত্র নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত পোর্ট ক্যানিংয়ের গল্পটা আমাদের কি শেখায়? এটা শুধু একটা ব্যর্থ প্রজেক্টের কাহিনী নয়, এটা একটা শক্তিশালী রিমাইন্ডার। এটা আমাদের মনে করিয়ে দেয়, যখন মানুষের লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা, বিজ্ঞান আর প্রকৃতির সতর্ক বার্তাকে উপেক্ষা করে, তখন তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে।